বাংলাদেশকে যদি আমরা আসলেই বুঝতে চাই তাহলে শুধু তার মানুষ বা সংস্কৃতিকে জানলেই হবে না, জানতে হবে তার মাটিকে। কারণ জানেন কি, এখানকার প্রত্যেকটা নদীর বাঁক, প্রত্যেকটা সমভূমির বিস্তারই কিন্তু ঠিক করে দিয়েছে এই অঞ্চলের মানুষের ভাগ্য। চলুন আজ আমরা ঠিক সেখানেই ডুব দিই, এই নদী আর সমভূমির দেশের একেবারে গভীরে। আমাদের আজকের এই যাত্রায় আমরা প্রথমে মানচিত্রে একটু চোখ বোলাব, দেখব বাংলাদেশ ঠিক কোথায় আছে। তারপরে আমরা ডুব দেব এর ভূখণ্ডের গভীরে, আবিষ্কার করব এর তিনটি একদম আলাদা রূপ, মানে প্রাচীন পাহাড়ের গল্প থেকে শুরু করে পলিতে গড়া একেবারে নতুন উর্বর সমভূমি পর্যন্ত সব কিছুই দেখব। আচ্ছা, যে কোনো দেশের গল্পটা কিন্তু শুরু হয় তার ম্যাপটা দিয়ে, তাই না? বাংলাদেশের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম নেই। দক্ষিণ এশিয়ার ঠিক মাঝখানের অবস্থানটা যে শুধু এর ভূপ্রকৃতিকে তৈরি করেছে তাই নয়, বরং এর কৌশলগত গুরুত্বও কিন্তু অনেকখানি বাড়িয়ে দিয়েছে। ম্যাপটার দিকে তাকালেই দেখবেন বাংলাদেশের তিন দিকেই কিন্তু ভারত, উত্তরে জলপাইগুড়ি, পশ্চিমে পশ্চিমবঙ্গ আর পূর্বে আসাম ও ত্রিপুরা। আবার পূর্বে মিয়ানমারের সাথেও একটা বর্ডার আছে, আর দক্ষিণে তো পুরোটাই খোলা বঙ্গোপসাগর। আর ঠিক এই কারণে বাংলাদেশ দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা প্রাকৃতিক সেতুর মতো কাজ করে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক পরিচয়টা হলো এটা পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। ভাবুন তো একবার, এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না। কোটি কোটি বছর ধরে হিমালয়ের বুক চিরে আসা গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদী, এই তিনটে বিশাল নদী একটু একটু করে পলি বয়ে এনে তিল তিল করে গড়ে তুলেছে এই ভূখণ্ডকে। কিন্তু এই যে বিশাল বদ্বীপের কথা বলছি, এর সবটা কিন্তু দেখতে একরকম নয়। এর মাটির নিচে লুকিয়ে আছে তিনটে সম্পূর্ণ ভিন্ন ভূতাত্ত্বিক গল্প। কি সেই তিনটা ভাগ যা এ দেশকে আজকের এই রূপটা দিয়েছে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। তাহলে প্রশ্নটা হলো, কি সেই তিনটা প্রধান ভূতাত্ত্বিক স্তর যা পুরো বাংলাদেশকে সংজ্ঞায়িত করে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তাদের বয়স, তাদের গঠন আর তাদের উচ্চতার পার্থক্যের মধ্যে। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, সবচেয়ে পুরনো হলো টারশিয়ারি যুগের পাহাড়, যা দেশের মোট জমির মাত্র 12%। এরপরে আসে প্লাইস্টোসিন যুগের উঁচু সোপানভূমি, যেটা আছে প্রায় 8% জায়গা জুড়ে। আর বাকি যে বিশাল 80% দেখছেন, সেটাই হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, একেবারে নতুন কিন্তু সবচেয়ে প্রভাবশালী। তো চলুন এক এক করে এই তিনটার গল্প জেনে নেওয়া যাক। চলুন আমাদের যাত্রাটা শুরু করা যাক বাংলাদেশের সবচেয়ে পুরনো মাটি দিয়ে, টারশিয়ারি যুগের পাহাড়। বলা হয় এগুলো নাকি হিমালয়েরই প্রতিধ্বনি। মানে যখন হিমালয় পর্বতমালা সবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল, সেই মহাকালের বিশাল আলোড়নেই জন্ম হয়েছিল এই পাহাড়গুলোর। বাংলাদেশের পাহাড়গুলো কিন্তু দুই অঞ্চলে দুই রকম রূপে হাজির হয়েছে। একদিকে দেখুন দক্ষিণ পূর্বের রাঙামাটি আর বান্দরবানের সেই মেঘ ছোঁয়া উঁচু পাহাড়, যেখানে জুম চাষের প্রাচীন ঐতিহ্য আজও জীবন্ত। আর অন্যদিকে উত্তর পূর্বে আছে সিলেট ময়মনসিংহের দিগন্তজোড়া সবুজ টিলা, যার ভাজে ভাজে শুধু চায়ের সৌরভ। আর এই যে দক্ষিণ পূর্বের উঁচু পাহাড়গুলোর কথা বললাম, এখানেই কিন্তু আছে আমাদের দেশের ছাদ, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং বা বিজয়, যার উচ্চতা 1231 মিটার। পাহাড়ের গল্প তো হলো, এবার চলুন পাহাড় থেকে নেমে আসি একটু অন্যরকম একটা ভূমিতে, দেশের দ্বিতীয় প্রাচীনতম ভূখণ্ড, প্লাইস্টোসিন যুগের উঁচু সোপানভূমি। এগুলোকে বলা যেতে পারে প্রাচীন নদীগুলোর রেখে যাওয়া স্মৃতিচিহ্ন। এখন প্রশ্ন হল, এই জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, ভাবুন তো, হাজার হাজার বছর আগে নদীগুলো যে পথে বইত, এখনকার সমভূমি থেকে সেই পুরনো পথগুলোই একটু উঁচুতে টিলার মতো রয়ে গেছে। এদের মাটির রংটাও অন্যরকম, একটু লালচের বা ধূসর, যা এদের প্রাচীনত্বের পরিচয় দেয়। বাংলাদেশে এই ধরনের উঁচু জায়গা আছে মূলত তিনটে। চারটা দেখলেই বোঝা যাচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় এলাকা জুড়ে আছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি। আবার ঢাকার কাছেই কিন্তু আছে মধুপুর আর ভাওয়ালের গড়। আর কুমিল্লায় গেলে দেখা মিলবে ছোট কিন্তু ঐতিহাসিক লালমাই পাহাড়ের। পাহাড় দেখলাম, পুরনো উঁচু ভূমিও দেখলাম, আর এখন আমরা আসছি সেই জায়গাটায় যা আসলে বাংলাদেশকে বাংলাদেশ বানিয়েছে, দেশের আসল হৃৎপিণ্ড,
মানে এর সুবিশাল, নবীন এবং অবিশ্বাস্যভাবে উর্বর প্লাবন সমভূমি। এর বিশালত্বটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো। প্রায় 1,24,000 বর্গ কিলোমিটার, মানে দেশের প্রায় ৮০% জায়গায় হলো এই নতুন পলিমাটিতে গড়া এক বিশাল সমভূমি। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এর বয়স। ভূতত্ত্বের হিসেবে এই বিশাল এলাকাটা বলতে গেলে এক্কেবারেই দুধের শিশু। এর বয়স 12,000 বছরেরও কম। ব্যাপারটা ভাবলে কেমন লাগে তাই না, যে মাটির ওপর আমাদের সব কিছু, আমাদের ঘরবাড়ি, আমাদের ফসলের ক্ষেত, সেই মাটিটাই ভূতত্ত্বের বিশাল ক্যালেন্ডারে বলতে গেলে এই তো সেদিন জন্মেছে। এই পুরো সমভূমিকে বাইরে থেকে দেখতে পুরো ফ্ল্যাট মনে হলেও এর মধ্যে কিন্তু একটা দারুণ ব্যাপার লুকিয়ে আছে। খুব ধীরে, প্রায় বোঝাই যায় না এমন একটা ঢাল আছে উত্তর থেকে দক্ষিণে। যেমন ধরুন, একেবারে উত্তরে দিনাজপুরে, যেখানে ভূমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৭.৫ মিটার, সেখান থেকে একটু দক্ষিণে বগুড়ায় এলে সেটা কমে দাঁড়ায় ২০ মিটারে। এই ঢালটা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা আরও দক্ষিণে যাই। যশোরে এসে উচ্চতাটা হয়ে যায় মাত্র ৮ মিটার। আর একদম শেষে যখন আমরা সুন্দরবনে পৌঁছাই, তখন এই ভূমি প্রায় সমুদ্রের সাথে মিশে যায়। এই যে একটা মৃদু ঢাল, এটাই হলো বাংলাদেশের নদীগুলোর প্রাণ। আর এর কারণেই নদীগুলো তাদের বয়ে আনা পলি সারা দেশে ছড়িয়ে দিতে পারে আর তৈরি করতে পারে উর্বরতার এক বিশাল সাম্রাজ্য। তাহলে এই নবীন ভূমির আসল জাদুটা কোথায়? প্রথমত, এর মাটি অবিশ্বাস্য উর্বর। কারণটা সহজ, পদ্মা, মেঘনা, যমুনার মতো বড় বড় নদীগুলোই তো এর জন্ম দিয়েছে। আর এই মাটির বুকেই ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বিল, ঝিল আর হাওর। এগুলো কিন্তু শুধু জলাশয় না, এগুলোই এখানকার মানুষের জীবন আর জীবিকার মূল ভিত্তি। তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়, যে নদী এই দেশটাকে নিজ হাতে গড়েছে, যে সমুদ্র এর সীমানা। জলবায়ু পরিবর্তনের এই সময়ে সেই নদী আর সমুদ্রই যখন ফুঁসে উঠবে, তখন কি হবে এই পৃথিবীর সবচেয়ে বড় আর ঘনবসতিপূর্ণ বদ্বীপটার? এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই মিলে খুঁজতে হবে।